বিএনপির ভাইদেরকে একটা কথা বলি, আপনারা অনেকে জানেনও না। পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন, আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো। জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন। একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেছে, পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন। আপনারা কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন, যার মাধ্যমে আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর? সেটা কিসের মধ্য দিয়ে? তখন তো সংসদ নাই, সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না। কিসের মধ্য দিয়ে? জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে। পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না, গণতন্ত্রে ফিরতে হবে। এবং দেখেন হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এইরকম, এর যে একটু ভালোবাসে তারই সে হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং এটা একটা বিষ। এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব? জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা, প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিন না। বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নার করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তার শহীদ জিয়ার ছবিটার সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ওমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন। এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে, কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। এ কি ভাই, ইসলামোফোবিক বিএনপি সে কোথায় যাবে? সে কি দিল্লি যাইতে চায়? আমাকে আমাদের বিএনপির এক আপা টকশোতে বললো, আমসে তিনি লজ্জায় মরে যান। একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে? তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে, আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয়োবৃদ্ধ মানুষকে। মানে মনে চায় কি, মাঝে মধ্যে মনে চায় আপনি কিছু বলবেন না, চক্ষু বন্ধ করে থাকবেন। মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে, ও তো জুলাইতে রাস্তায় নামে নাই। যেই মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নামে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে। একটা মেয়ের স্টেটমেন্ট দেখছেন, একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল, টাইনে টুইনে পাস করছি, আমি কোটা মোটা দিয়ে কি করব? কি ভীষণ সত্য উচ্চারণ, বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব? আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি, আমি ফেল করছি, আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না, আমি রাজপথে নামে আসছি। তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না, আপনাদের বাচ্চারা ও লেভেল এ লেভেল পড়ে, এরপরে বিদেশ চলে যায়। যে কয়দিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায়। তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না, বাংলাদেশে পড়ার। এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মরে যায়। একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে? একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম 5-10 জন নেতার নাম বলেন। আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে, লেজুরবাদী ছাত্র রাজনীতি না, ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে। কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন। তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে? যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে? যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে? কোনোভাবে ইন্টার পাস পর্যন্ত করে, তারপর তো বিদেশ পাঠাই দেন। আপনার নিজের ছেলের এত ভালোবাসেন, মেয়েরে ভালোবাসেন, বিদেশ পাঠাই নিরাপদ রাখেন, আর এইখানে অন্যের সন্তানরা এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন। এইসব ভণ্ডামির একটা পর্যায়ে থাকে, এগুলো বন্ধ করতে হবে। এখন যেটা ব্যাপার, আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন, গত 1 বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি, মিডিয়ার ভাইরা যেটা করছেন না, গত 1 বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল, 1000 বার বলেছি। আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে 5 লক্ষ মানুষ মারা যাবে। এটা সে কেন বলেছে? এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না, সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগের এখানে থাকার কথা না। আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার, সাপ্লাই যত গণহত্যা, এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে 1500 শহীদ, এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জান বাজি রেখে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন? অথচ অবাক হই
এইরকম গণহত্যার পরেও জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেঞ্জ নিল না। এবং এখানে অবশ্যই বিএনপি, জামাত ইসলামী, অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি। তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে, তারা রিভেঞ্জ নেয় নাই, মানুষকে দমিয়ে রেখেছে। কিন্তু এই গত 1 বছরে, এবং খেয়াল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি, আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে, মানে মব কি মানে হইল, মবের এখন ভালো সংজ্ঞা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে, এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটি হইল মব। আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই শাহবাগ সন্ত্রাস না, সেই শাহবাগ মব না। সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে। আমি নিজে দেখেছি, শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি। যখন 40 থেকে 50 জন লোক মাত্র, দুপুরে লোক নাই, তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায়। সেভাবে করে করে লোক আনা হয়েছে, প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোক আনা হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক, 7 আপ, কোক, স্প্রাইট, বিরিয়ানি দিয়ে ভরা থাকতো। শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যেখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয়। তো ওরা সব রুমে নিয়ে আসতো, যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো, কার কি লাগবে নিয়ে যা। এই কথা কেন বললাম? একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে? সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে 11টা মাথায় সেলাই লেগেছে, তার 11টা রক্তাক্ত ভয়াবহ অবস্থা, একটা পত্রিকা সেটাকে মব বলে নাই। আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে, আদালতের সামনে তাকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্ত। সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকা যদি জামাতের সমর্থিত হয় আপনি তো, সেটা তো কোনো কথা না। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে। কিন্তু এর মানে কি? এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা তো তখন সে কথা বলেছি। কিন্তু এই যে সবাই মব বাজরা, যারা মব ট্রেডিং করছেন, তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে, সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের, দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন। একটা পত্রিকা মব লেখে নাই, সেইগুলো কোনোটা মব না। এরপর তো বলতে পারবো হাজার হাজার। কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে, কাকে দিচ্ছে? যেই বাচ্চার একটা চোখ নাই, ইন্টারে পড়ে, এখন সে ভর্তি হবে ভার্সিটিতে, অন্য চক্ষু কাজ করছে না, হাত নাই, পা নাই, তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে। এই রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল? রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা, আমাদের যেই সব ছেলেমেয়েরা চোখ হারাইছে, চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, রক্তের সাগরের মধ্য দিয়ে হইছে, ওদেরকে দিনের পরে দিন কাউন্সিলিং করা। ওরা এখনো ট্রমাটাইজড। ওদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল। আপনি কাউন্সিলিং করেন নাই, ওদের পুনর্বাসন করতে পারেন নাই, শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই। এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, এখন তার ন্যূনতম বিচারই শুরু হয় নাই। বিচার নাই, সংস্কার নাই, সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে, যাতে তার মনে হইতেছে সে যে আবার অন্ধ হয়ে বাইচে আছে, সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না, এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে। সেই রিয়েকশনে সে কাউকে গালি দিচ্ছে। এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয়, কিসের সাথে তুলনা দেন? গত 15 বছর, যার তুলনা একমাত্র জাহান্নামের সাথে হইতে পারে। তো আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে? এগুলো মনে করেন আমরা বুঝি না? নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেশার ফিল করে। আমার হেড বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে, ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না। এখন এই জন্য আমার কি হয়েছে, তারা যাতে একটু ট্রাস্ট পান, একটু কনফিডেন্স পান, এই জন্য কথার উত্তর দিই না। আমার এক বড় ভাই টকশোতে বললেন, তুমি থাক, ওনারা মুরব্বী মানুষ, তুমি যদি 2 শব্দ কম বলো তোমার জীবন পইরিয়াছে, কিছু হবে না। তাই ওনাদেরকে 2 শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে, ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো, এইটা ওনাদের ভুলেই গেছে 1 বছরে। তো সেই বাচ্চার গালিগালাজরে আপনার এত খারাপ লাগে? আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে। আমি এখন আপনারা চাইলে, আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে। শুধু গালি দেওয়াই যাবে না, এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না, যে একাডেমিক থিসিস আছে। আমি আন্দাজে কথা বলি না, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই।
তো এইটা আমি বলতে চাই না, তখন আবার বলবেন যে গালিকে প্রমোট করে। কিন্তু হ্যাঁ, আপনার চোখের সামনে শহীদ রিয়া গোপ এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে, সে ওয়াল 2 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। এই রাষ্ট্রের এমন কোনো লিথাল ওয়েপন আর্মির কাছে, পুলিশের কাছে, বিজেপির কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনা ব্যবহার করে নাই। আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে যাচ্ছে, তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি কি করবেন তখন? এখন মুশকিল হলো, এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই, তার বাবা মাও শহীদ হয় নাই, কেউ অন্ধ হয় নাই, পঙ্গু হয় নাই, তাই গালি এত বিষ লাগে, আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে। তো এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনারা একটা মিডিয়ার ভাইয়েরা কাইন্ডলি শুরু চেষ্টা করে দেখেন, এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল হইল না, তো অশান্তি তো কিছু থাকবেই, আমরা তো রাষ্ট্র গঠন করব, এরপরও তো তুলনামূলক অনেক কম হচ্ছে। কেউ একটা মিডিয়া কেন বলতেছে না 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর 72 থেকে 75 বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে, যেই পরিমাণ কেওয়াস হয়েছে, ইতিহাসে তা আর হয় নাই। তার সাথে জড়িত ছিল কারা? এই যে মুজিব বাহিনীর গুন্ডারা। আমার বাবা আমার মা বলেছে মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্রগুলো জমা দেয়া হয় নাই, সেই জমা না দেয়া অস্ত্র থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছিনতাই, রাহাজানি। আমার মায়ের আজকে এই কথাটা বলি, আমার মা বলতেছেন আমার নানা একজন সম্ভ্রান্ত আলেম, তিনি যেখানে থাকতেন মুক্তি বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউই তাকে কখনো আক্রমণ করেন নাই তার সম্মানে। আমার মা খালারা বাসায় ছিলেন, তাকে পুরো এলাকাবাসী দেখিয়ে রেখেছে। বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে, তখন তার বয়স 16, আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে, যাদের চেহারা একটু ভালো ছিল, তাদের গায়ে কালি মেখে তারপরে অনেক সময় মাটির নিচে বাংকার বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য। এই মুজিব বাহিনীর গুন্ডারা সেগুলো করেছে না? এমন কোনো চিন্তা নেই। ব্যারিস্টার ফুয়াদ ভাই সেদিনকে বলেছেন, তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায়, যে এই গুন্ডাগুলো মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় ছিনতাই করতো, তারপরে এলাকাবাসী আইনে গাছের সাথে বাইধে রাখতো, এরপর এলাকার মুরব্বীরা আবার সব উদ্ধার কইরা মানুষের কাছে কাছে দিয়ে আসতো। হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠিত হয় নাই, প্রচণ্ড কেওয়াজ হবে, তারপরে নতুন রাষ্ট্র গঠন করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে, স্বাভাবিক তো। তাহলে মুক্তিযুদ্ধের পরের কেওয়াজ যদি আপনার কাছে মব না হয়, তাহলে এরকম তুমুল গণহত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই, বরং এখনো এখানে এস আলম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে, ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই, তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে 3-4 বছর এইরকম রাহাজানি হয়েছে, সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন, আপনি এই জবান যে আপনার না, এই জবান যে দিল্লির জবান, ভারতীয় আধিপত্যবাদের জবান, সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না। সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের 2 মিনিট কথা, নির্বাচন হতে হবে। আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয় আমি জানাচ্ছি যে ভাইরা যেটা বলেছেন সকল দল মিলে আগামী 20 বছর নির্বাচন না হোক, না, এটা আমরা চাই না। আমরা নির্বাচন চাই। মানুষ গত 16 বছরে ভোট দিতে পারে নাই। মানুষ আনন্দ নিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে, ভোট দিবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা নির্বাচন চাই, নির্বাচন হতেই হবে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে। নির্বাচন লাগবে। তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি? এখানেই আমাদের কথা। কোনো ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এইটাই আমাদের কথা। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে, যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দেবে। যেই সংবিধান 72-এর বাকশালী সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান,
যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার, কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না। তারপরে তারা সংবিধান রচনা করেছেন, এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই। এরপরে যারা ৭৩-এর একটা ভোট চুরির নির্বাচন দিয়েছে, সেই ৭৩-এর নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই, ইশতেহারে রাখেন নাই। সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বয়ে বেড়াবো, সেই দায়বদ্ধতা তো আমাদের নাই। এবং সেই সংবিধানকে এমন ফ্যাসিস্ট সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন, এই যে সবাই বলে আইনের কথা, বলেন তো পারলে একটা কথা, হাসিনা কোনটা বেআইনি কাজ করছে? না, হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই। সে সমস্ত হত্যা, গুম, খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে। সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, যা ইচ্ছা করে তাই করেছে। এবার তো সে তো বেআইনি কিছু করে নাই, কথা তো সত্য। আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে, কারো কারো দেখি ৭২-এর সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম, যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে, যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে। আজকে বিএনপির